বর্ষার প্রথম বৃষ্টির সঙ্গে মনটা যেন ভেসে গেল সমুদ্র দেখতে। প্ল্যান হয়ে গেল মন্দারমণি যাত্রা। এখন বাজে ভোর 4:30। আমাদের গাড়িও তৈরি। আমার সঙ্গে আজকে যাচ্ছে আমার 2 বন্ধু আর 2 প্রিয় দাদা। চলুন শুরু করা যাক। কৌশিকের বাড়ির সামনে আমরা পৌঁছে গেছি। গাড়িতে মালপত্র তোলার কাজগুলো চলছে। কৌশিক আর রাহুল মালপত্র তুলতে ব্যস্ত। আমাদের সঙ্গে আজকে যাচ্ছে আমার 2 দাদা, মৃত্যুঞ্জয় দা আর শুভজিৎ দা। ভোর 5টা বাজে। যাত্রা শুরু করার জন্য আমরা সম্পূর্ণভাবে তৈরি। চলুন। আমরা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরার জন্য নবরুকড়া কাছাপাড়া রোডটাকে ইউজ করেছি। 9 কিলোমিটার মতো রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়েতে। বিরাটি আর দক্ষিণেশ্বর পার করে আমরা কোলাঘাটে গিয়ে প্রথমবার দাঁড়াবো, আর সেইখানেই করব ব্রেকফাস্ট। এগোতে এগোতে আমরা পৌঁছে গেছি বিবেকানন্দ সেতুতে। নিচে বয়ে চলেছে মা গঙ্গা, আর রয়েছে মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর। সবাইকে পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। মা গঙ্গাকে পিছনে ফেলে আমরা আরও কিছুটা অগ্রসর হতে পড়ল রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদী পার করে আমরা পৌঁছে যাব কোলাঘাটে, যেইখান থেকে আমরা ছেড়ে নেব আমাদের ব্রেকফাস্ট। কোলাঘাট থেকে বাদিকে ঘুরে দীঘার দিকে মোটামুটি 3 কিলোমিটার মতো গেলে পরে শের বেঙ্গল হোটেল। পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আপনারা এখানে এসে আপনাদের ব্রেকফাস্ট সারতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাটের শের বেঙ্গল ধাবায়। সঙ্গে আছে আমাদের বন্ধু কৌশিক আর রাহুল। এখন খেলা দেখতে ব্যস্ত, কালকে ফুটবলের হাইলাইট। আর সঙ্গে আছে আমাদের গ্রুপের সবচেয়ে সিনিয়র ব্যক্তি মৃত্যুঞ্জয়। এখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, আর আমিও তো আছি। আর সঙ্গে আছে বানাদা, আমাদের যেই এই মুহূর্তে যে ক্যামেরাম্যান। বানাদার একটা চ্যানেল আছে। তো এখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়ে গেছে। তো ব্রেকফাস্ট আসলে আমরা এখানে খেয়ে দিয়ে আবার রওনা দেবো। আমাদের উদ্দেশ্য, আমাদের আজকে ট্রিপটা কিন্তু অনেক বড় হতে চলেছে। আমরা মন্দারমণি যাব, সঙ্গে তাজপুর হয়ে দীঘা অবধি যাবো, আর ফিরে এসে স্টে করবো মন্দারমণি। সঙ্গে থাকুন ব্লগটা দেখার জন্য। আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর টক দই। ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। খাবার দাবার ছিল যথেষ্ট ভালো। আপনারা ইচ্ছা করলে এখান থেকে খেতেই পারেন। ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে পৌঁছে গেলাম নন্দকুমার। নন্দকুমার থেকে রাস্তাটি 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটি চলে যাচ্ছে হলদিয়া বন্দরের দিকে, অন্যটি দীঘার দিকে। দীঘার দিকের রাস্তাটি কাথি হয়ে দীঘার দিকে ঘুরে যায়। এইখান থেকে রাস্তাটি কিন্তু সিঙ্গেল লেন হয়ে গেল। আরও কিছুটা অগ্রসর হতে আমরা পৌঁছে গেলাম মাতঙ্গিনী সেতুতে। নিচে বয়ে চলেছে যাওয়ার পথে। আমরা এখন রয়েছি, এখনো কাথি পৌঁছায়নি। 40 কিলোমিটার মতো এখনো বাকি বলছে। তো আমাদের প্ল্যান হলো আমরা তাজপুর হয়ে মেরিন ড্রাইভের রুটটা ধরে নেব। এখন আমরা কাথির রুটে যাচ্ছি। এই রাস্তা সোজা, হালকা মেঘ এসেছে। চাইছিলাম একটু যাতে বৃষ্টি হোক, কিন্তু এখনো অব্দি বৃষ্টির দেখা পাইনি। বৃষ্টি দেখেই আসলে এইখানে ঘুরতে আসার পরিকল্পনাটা হয়েছিল। দেখা যাক কি হয়। এখন আমরা কাথি মোড় পেরিয়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়িয়েছি। একটুখানি অনেকক্ষণ গাড়ি চালানো হয়ে গেল, একটুখানি ব্রেক নেওয়ার জন্য, জাস্ট ফর রিফ্রেশমেন্ট। দেখলাম বাইরের ওয়েদারটাও ভালো, একটু দাঁড়ালাম। এই যে সামনে দেখতে পাচ্ছ, ওখানটা কাথি মোড়, ওই জায়গাটা টার্নিংটা নিয়ে আমরা এখানে এসেছি। এখন এখান থেকে চলে যেতে হবে আমাদের দীঘার দিকে। মোটামুটি 40 কিলোমিটার মতো রাস্তা।
কিন্তু আমাদের প্ল্যান যেটা আগেও বলেছিলাম যে সোজা দীঘা যাব না, আমরা মেরিন ড্রাইভ ধরবো। মেরিন ড্রাইভ ধরার জন্য আমরা তাজপুর হয়ে মেরিন ড্রাইভটা ধরবো। মেরিন ড্রাইভ ধরে সোজা তাজপুর, শঙ্করপুর, তারপর দীঘা মোহনা হয়ে সোজা চলে যাব দীঘা। কিন্তু আমাদের স্টে কিন্তু মন্দারমণির গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট, ওটাকেও দেখাবো। ওখানকার কী কী ফেসিলিটিস আছে, কীরকম জায়গাটা, সেটাও দেখাবো। যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি, আপনারা থাকতে পারেন। ফোন নাম্বার সব আমি ভিডিওতে দিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদের বাকি যারা চালিয়ে এসছে এতক্ষণ। রাহুল চালিয়ে এসছে গাড়ি, অনেকক্ষণ চালিয়ে একটু ক্লান্ত হয়ে পড়েছে। সঙ্গে মৃত্যুন্দা, আমাদের সিনিয়র দাদা, আমাদের যে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, অর্ধেক রাস্তায় দেখেনি রাস্তায় কি হলো না হলো। আর আমাদের বানাদার কিন্তু একটা চ্যানেল আছে, বানাদার চ্যানেলটার নাম হলো ভ্রমণের রীতিকথা, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বানাদার থেকেই এই প্রথম আমার জীবনে যে ব্লগিং ভিডিও বানানোর ইচ্ছা হলো, তো বানাদাকে দেখেই হলো। তো যাই হোক, এই হলো বানাদার চ্যানেল, সাবস্ক্রাইব করে নেবেন। আর এর যত সাবস্ক্রাইব আছে তারা আনসাবস্ক্রাইব করে দেবেন। আমরা আবার যাত্রা শুরু করলাম। কিছুটা এগিয়ে ডান দিকে ঘুরে এবার আমরা এগিয়ে চললাম তাজপুর মোড়ের দিকে। এইখান থেকে 5-7 কিলোমিটার মতো এগিয়ে পড়বে তাজপুর মোড়। সেখান থেকে আমাদের ঘুরে যেতে হবে বাঁহাতে ঘুরে কিছুটা এগিয়ে গেলে শুরু হয়ে যাবে মেরিন ড্রাইভ রোড, যেটা আমাদের প্রথম দাঁড়ানোর স্থান। সেখান থেকে আমরা পেয়ে যাব আমাদের সমুদ্রের প্রথম দর্শন। তাজপুর ঢোকার জাস্ট একটু আগে আমরা দাঁড়িয়েছি। রাস্তাটা খুব ভালো লাগলো দেখে দাঁড়িয়ে পড়লাম, না নেমে পারলাম না। পাশের জঙ্গলটা একবার দেখুন, কি সুন্দর লাগছে। এতক্ষণ শহরের মধ্যে দিয়ে আসার পর এই যে সুন্দর প্রকৃতি, অসাধারণ লাগছে। সবাই নেমে গেছে। এই আমাদের সাথী, আমাদের গাড়ি আমাদেরকে এত দূর নিয়ে এসছে ভালোভাবে। দেখুন একবার পাশটা কি সুন্দর। আমাদের আরেক ব্লগার দাদা, কেমন লাগছে? দুপাশে সুন্দর জলাশয় রয়েছে, আর এত চারিদিক থেকে এত গাছ দেখা যাচ্ছে, আর মাঝখানে এত সুন্দর রাস্তা, ভালো লাগতে বাধ্য। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা ওয়েদার রয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। যেটা আশা করে এসেছিলাম বাড়ি থেকে যে একটু বৃষ্টি হোক, সেটা মনে হচ্ছে হতে পারে, যার ফলে সব মিলিয়ে অসাধারণ সুন্দর। আমরা পৌঁছে গেছি আমাদের মেরিন ড্রাইভ রোডের সূচনাস্থলে। এইখান থেকেই সমুদ্রের প্রথম দর্শনও আমরা পাবো, এবং আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো এবং উপভোগ করব খোলা সমুদ্রকে। এতক্ষণ লম্বা গাড়ি চালিয়ে এসে যেন এই সমুদ্রটাই দেখতে চেয়েছিলাম। জোয়ার চলছে, সমুদ্রের ঢেউগুলো এসে বাড়ি খাচ্ছে বোল্ডারে আর ভেঙে সৃষ্টি করছে এক অসাধারণ সৌন্দর্য। সমুদ্র এখানে যেন মিশে গেছে দিগন্তের সাথে। সবাই এই সমুদ্রের অপরূপ দৃশ্যকে তার ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত। আমরা আবার এগিয়ে চললাম মেরিন ড্রাইভ রোড ধরে শঙ্করপুর হয়ে দীঘা মোহনার দিকে। সময় অনেকটা পেরিয়ে গেছে, তাই শঙ্করপুরে দাঁড়ানোর আর সময় হবে না। পরবর্তী গন্তব্য দীঘা মোহনা। যেতে যেতে দেখে নিন মেরিন ড্রাইভের রোড দিয়ে গেলে কি সৌন্দর্যটা না উপভোগ করা যায়। এই যে জায়গাটা দেখছেন, এই পুরো জায়গাটাই কিন্তু জোয়ারের জলে ডুবে গেছে। জোয়ারের জলে ডুবে যাওয়া গাছগুলো ভাটার সময় কিন্তু আবার মাথা তুলে জেগে ওঠে। জোয়ার ভাটার এক অসামান্য খেলা চলে এই জায়গাটাতে। পৌঁছে গেছি দীঘা মাছ বাজার। এখানে পেয়ে যাবেন অনেক মাছ, আর সঙ্গে আমাদের সবার প্রিয় ইলিশ তো আছেই। তবে হ্যাঁ, একটু দরদাম করে কিন্তু কিনতে হবে। এখান থেকে পেয়ে যাবেন শুটকি মাছের অনেক ভ্যারাইটি। আপনারা ইচ্ছা করলে এখান থেকে প্যাকিং করে বাড়িও নিয়ে যেতে পারেন।
দীঘা মাছ বাজারটি বেশ বড়, অনেক দোকান, ঘুরে ফিরে আপনার পছন্দের মাছ এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এরপর আমরা এগিয়ে যাব দীঘা মোহনার দিকে। আমরা এখন পৌঁছে গেছি দীঘা মোহনাতে। এখন সম্পূর্ণ জোয়ার চলছে, সেই কারণে এই মোহনায় দেখুন এইখানে পুরো জল উঠে গেছে। এখানে দিয়ে নৌকাগুলো চলছে, নর্মালি এখানে জল থাকে না। আমরা এখন মোহনাটা দেখতে যাব। এই হলো মোহনা বাজারের রাস্তা। ওই সামনে জায়গাটাতে ওইখানটাতে আমাদেরকে যেতে হবে। ওইখানটাতেই সমুদ্রের মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করা আছে, যে এখান দিয়ে ওপেন সি যদি দেখতে হয়, ওপেন সি এর মজাটা যদি অনুভব করতে হয়, তাহলে ওইখানটাতে যেতে হবে। সমুদ্রের ভীষণ হাওয়া চলছে, সেই জন্য হয়তো গলার আওয়াজটা পরিষ্কার নাও আসতে পারে। এই জায়গাটা যেটা দেখছেন এটা হলো দীঘার সমুদ্র, আর এই পাশটা দিয়ে হলো মোহনা। এই জায়গাটা যেখানটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এটা কিন্তু ভাটার সময় পুরো শুকনো থাকে, এইখানে কোনো নৌকো চলে না। যেহেতু এখন জোয়ার চলছে আর কালকে পূর্ণিমা, সেহেতু এখানটা পুরো জলে ডুবে গেছে এবং নৌকোগুলো দেখুন পুরো অত অবধি চলে যাচ্ছে। মানে যে ওপেন সি এর কথাটা একটু আগে বলেছিলাম, ওপেন সি এর আনন্দটা অনুভব করবো, সেই জায়গা থেকে এগিয়ে চলেছে। চলুন দেখা যাক কেমন লাগে। জাস্ট দেখুন সৌন্দর্যটা কতটা সুন্দর। আমরা যারা সারাদিন শহরের মধ্যে থাকি, তাদের এরকম একটা সমুদ্র দেখতে পেলে কার না ভালো লাগে। আজকে শনিবার, সেহেতু লোকজনের ভিড়টাও যথেষ্ট, প্রচুর লোক এসছে এখানে সমুদ্র উপভোগ করতে আমাদের মতো। বৃষ্টির দেখা এখনো পাইনি, খুব অপেক্ষায় রয়েছে যখনই বৃষ্টি হবে ভালো লাগবে। এখন চলুন দেখা যাক। এবার আমাদের মন্দারমণি ফিরে যাওয়ার পালা। আমাদের স্টে গোল্ডেন সি কুইন বিচ রিসর্ট। আমরা পৌঁছে গেছি মন্দারমণি। আমাদের বুকিং ছিল গোল্ডেন সি কুইন বিচ রিসর্টে। এটা আমাদের রিসর্ট। তো দেখতেই পাচ্ছেন সামনে সুইমিং পুল আছে, সুইমিং পুলের পাশে ঝর্ণা চালু আছে, নতুন জলও ভরা হয়েছে। এই মুহূর্তে কেউ স্নান করছে না, কারণ জোয়ার চলছে, সবাই সমুদ্র স্নানেই ব্যস্ত। এই আমাদের গাড়ি সামনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানটাই সমুদ্র। আপনাকে ওটাও দেখাবো। এখান দিয়ে গিয়ে সোজা সমুদ্র। এইখানে কটেজ করা রয়েছে, আমরা এই কটেজটা পেয়েছি। এই রুমটা আমাদের। অনেক লম্বা জার্নি, ফাইনালে পৌঁছে কেমন লাগছে? অনেকটা লম্বা জার্নি, পৌঁছে গেলাম 1:30 বাজে। আর এসে ভালো লাগছে। এখনও তো ঢুকলাম, ঘুরে দেখা বাকি আছে। তবে যেটুকু এই রিসর্টটা দেখলাম এখনও পর্যন্ত বেশ ভালো। সুইমিং পুল রয়েছে, ওপাশটা বিচ রয়েছে, আর ঘরগুলো সুন্দরভাবে সুসজ্জিত করা আছে। আর সব থেকে ভালো জিনিস দেখলাম, পার্কিংয়ে বেশ চওড়া রাস্তা। হ্যাঁ, সেটা খুবই ভালো। সব মিলিয়ে এখনও পর্যন্ত ঠিকঠাক। এখন বাকিটা দেখা যাক। আচ্ছা চলুন আপনাদেরকে একটু রুমগুলো দেখিয়ে দিই। এই রুমগুলো আমাদের পড়েছে 2250 টাকা অল টোটাল, মানে ইনক্লুডিং জিএসটি। এই রুমটা আমাদের, রুমটা দেখে নিন। রুমটা এসি রুম, এটা কটেজ রুম। এখানে সুন্দরভাবে বিছানা দেওয়া হয়েছে আমাদেরকে। বাথরুমটাও দেখিয়ে দিই। এই দেখুন, বাথরুমটা কিন্তু যথেষ্ট বড় এবং পরিষ্কার পরিচ্ছন্নও আছে, সঙ্গে সাবান এবং শ্যাম্পুর ব্যবস্থাও দেওয়া হয়েছে। রুমটা মোটামুটি খারাপ বলা যায় না, আমি খুব ভালোও নয়, বাট ঠিকঠাক। এখানে মেনু কার্ডও দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখে নিজের মতো পছন্দ মতো মেনু অর্ডার করতে পারেন। আমি অতীতেও এই হোটেলটায় থেকে গেছি, এদের রান্নাবান্না যথেষ্ট ভালো। আপনারা ইচ্ছা করলে এখান থেকে আরামসে খাবার অর্ডার করে খেতে পারেন। আমরা এরপরেই চলে যাব বিচে। বিচের সামনে শ্যাক রয়েছে, ওই শ্যাকে গিয়ে বসে ওখান থেকেও আপনারা কাঁকড়া বা পমফ্লেট মাছ ভাজা বা এই ধরনের খাবারগুলো নিয়ে খেতে পারেন। খুবই সুন্দর লাগে, ওখানকার ভিডিও দেখাবো। চলুন, সামনে আমাদের হোটেল ছিল, ওখান দিয়ে আমরা বেরিয়ে এসেছি রাস্তাটা থেকে। এবার দেখুন এই সমুদ্র, জাস্ট হোটেল থেকে বেরোবেন আর সামনে সমুদ্র, অসাধারণ দৃশ্য।
এখন ভাটা চলছে, সেজন্য সমুদ্রটা অনেকটা পিছনে, কিন্তু জোয়ারের সময় সমুদ্রটা কিন্তু একদম হোটেলের সামনে চলে আসে, আপনার পা ভিজিয়ে দেবে, এইখানে দাঁড়িয়েই যেন আপনার পা ভিজিয়ে দেবে। কালকে পূর্ণিমা, আশা করি রাত্রেবেলা পূর্ণিমার চাঁদ আর জোয়ারের জলে একটা অসাধারণ দৃশ্য তৈরি হবে। এই মুহূর্তে আমরা শ্যাকের সামনে চলে এসেছি। এটা হলো আমাদের শ্যাক, আমাদের বন্ধু কৌশিক সুন্দর একটা দোলনায় দুলছে আর হাত দোলাচ্ছে। কৌশিক, কেমন লাগছে? একটু দুঃখ আছে, সমুদ্রটা অনেকটা দূরে চলে গেল, সেটার জন্য আমার জোয়ারের জন্য ওয়েট করতে হবে, বাট আদারওয়াইজ ওয়েদার ইজ। কিন্তু দুঃখের কথা এটাই যে আমরা যে বৃষ্টিটা আশা করে এসেছিলাম, এখনো সে বৃষ্টির কোনো কিন্তু এখনো দেখা নেই। দেখা যাক বৃষ্টিটা পাই কিনা। আমরা এই শ্যাকে অর্ডার দিয়ে দিয়েছি, দুপুরবেলা আমরা সবজি ভাতি খাবো, ভাত, ডাল, আলু ভাজা আর সঙ্গে ডবল ডিমের অমলেট। ভাত, ডাল, আলু ভাজার প্রাইস 80 টাকা, যথেষ্ট সস্তা, মোটামুটি ঠিকই আছে। আমরা আগেও খেয়েছি, ওনার থেকেই খেয়েছিলাম, ভালো, আপনারা খেতে পারেন। এখানে দেখুন সুন্দর বসার জায়গা করা রয়েছে, আপনারা আরামসে এখানে বসে খেতে পারেন। এইখানে দেখুন, এইখানে পাশাপাশি কিন্তু সমস্ত বিচ রিসর্টগুলো পাশাপাশি, এই সমস্ত রিসর্টগুলোর সাথে বিচ লাগো, সেই জন্য এই রিসর্টগুলোর ভাড়া একটু বেশি। পাশে আছে মোহনা বিচ রিসর্ট, যেটা যথেষ্ট ভালো। আমরা রয়েছে গোল্ডেন সি কুইন বিচ রিসর্টে, এই পাশে আছে মেরিকো বিচ রিসর্ট। আপনারা এইগুলোতেও থাকতে পারেন, এগুলো যথেষ্ট সুন্দর এবং ভালো। ফোন করেছিলাম, কিন্তু এইখানে রুম অ্যাভেলেবেল না থাকার জন্য আমরা এখানে বুকিং করতে পারিনি। কিন্তু আপনারা ইচ্ছা করলে এখানে অনলাইনে ওই গুগল থেকে ফোন নাম্বার নিয়ে এখানেও বুকিং করে আসতে পারেন। যথেষ্ট সুন্দর, জাস্ট বিচ, হোটেল থেকে বেরোনলেই সামনেই বিচ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে জায়গাটা, ওইখানটা হলো তাজপুর। এটা হলো মন্দারমণির মোহনা এরিয়া। এই জায়গাটা মোহনা, এইখানটা সমুদ্রটা এখন অনেক পিছনে। এই সামনের জায়গাটা যেখানটা দেখা যাচ্ছে, এই জায়গাটাতে একটা উঁচু বালির চড়া আছে, যেই কারণে সমুদ্রটা এখন বালির চড়ার পিছনে চলে গেছে। জোয়ারের সময় পুরোটা চলে আসে এই পাশে, একদম পায়ের কাছে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, একদম হোটেলের ঠিক বেরিয়েই যেখান থেকে বালি শুরু হচ্ছে সেই জায়গাতে। শ্যাকে অলরেডি খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে। আমরা আজকে সবজি ভাত আর ডিমের অমলেট অর্ডার দিয়েছিলাম। রাহুল আর মৃত্যুঞ্জয়দা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কৌশিক, কেমন লাগছে ভাই? ঠিক আছে। খাবার কেমন জানি না, খিদে পেটে সব ভালো লাগে। আপনাদের কথা বলার, যেটা হোটেলে অনেক সময় কি হয়, খাবারের দামটা প্রাইসটা একটু বেশি থাকে। আপনারা যদি চান তো কখনো কখনো শ্যাকেও খেতে পারেন। হোটেলের বাইরে যে শ্যাকগুলো রয়েছে ওখান থেকেও খাবার অর্ডার করে খেতে পারেন। আমরা এখান থেকেই খেয়ে নিচ্ছি, যথেষ্ট ভালো খাবার। এখন চলে এসেছি তাজপুর বিচে। ওয়েদারটা খুবই সুন্দর, রোদ নেই একদমই। অবশ্য সন্ধ্যা 6টাও বেজে গেছে, তবে এখনও বৃষ্টি বাদলার কিছুই হয়নি। তবে ওয়েদার ঠান্ডা, সুন্দর সমুদ্রের হাওয়া হচ্ছে এবং ভাটা চলছে, সেই কারণে সমুদ্রটা অনেকটাই দূর। তাজপুর বিচটা খুবই সুন্দরভাবে সাজানো, গভর্নমেন্টের তরফ থেকে এই বিচটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে আছে ক্যাফে এবং সুন্দর বসার জায়গা। আমাদের হোটেল থেকে এটি খুব বেশি দূরে ছিল না, তাই আসতে মোটামুটি 10 মিনিট টাইম লেগেছে। দেখে নিন তাজপুর বিচটা কেমন লাগছে। মায়াবী আলোয় সেজে উঠেছে তাজপুরের শ্যাকগুলো, খুবই সুন্দর লাগছিল সন্ধ্যাটা। এখান থেকে 1 কাপ চা খেয়ে আমরা রওনা দেব মন্দারমণির দিকে, ফিরে যাব হোটেলে। আমরা পৌঁছে গেছি মন্দারমণি, ওই একই 10 মিনিট মতো সময় লেগেছে। মন্দারমণিতেও শ্যাকগুলো সেজে উঠেছে মায়াবী আলোতে, হোটেলগুলোর সামনেও যেন রঙিন আলোর ছটা।
এখন বাজে রাত্রি 8টা। আমরা বাকি সন্ধ্যাটা এখানেই কাটাবো। শ্যাকে অর্ডার দিয়ে দিয়েছি খাসির মাংস আর রুটি। আচ্ছা, ভালো কথা বলে রাখি, আপনারা যদি চান তাহলে এখানে নিজের পছন্দ মতো রান্না শ্যাক থেকে রান্না করেও খেতে পারেন। আমরা যেমন খাসির মাংস আর রুটি অর্ডার দিয়ে দিয়েছি। এখানে ওজন হিসাবে দাম হয়, আপনারা এখান থেকে ডিনার সেরে ফেলতে পারেন। রান্না বান্না যথেষ্ট ভালো। আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। শেষবারের মতো সমুদ্রটাকে কাছ থেকে উপভোগ করতে চলে এসেছি বিচে। আর জোয়ারও চলছে, সেই জন্য সমুদ্রটা অনেকটাই কাছে। কিছুক্ষণ সমুদ্র স্নান করে আমরা লাঞ্চ করে রওনা দেব বাড়ি ফেরার দিকে। ফেরার সময় আমরা দাঁড়াবো মন্দারমণির মার্কেটে। সেখান থেকে বাড়ির জন্য কিছু জিনিস কিনবো, মন্দারমণির বিচটা একটু ঘুরবো এবং ফিরে যাব বাড়ির দিকে। আমাদের পাশের হোটেলে কেটিএমের থেকে একখানা এক্সপো আয়োজন করা হয়েছিল, সেই বাইকগুলোই দাঁড়িয়ে রয়েছে। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, এসে পৌঁছে গেছি মন্দারমণি মার্কেটে। মার্কেটটা যথেষ্ট বড় এবং অনেক দোকান। তবে হ্যাঁ, একটু বার্গেনিং করে কিন্তু কিনতে হবে। জিনিসপত্রের দাম যথেষ্ট চড়া। বার্গেনিং করে জিনিস কিনতে পারলে ঠিক আছে। দেখে নিন মন্দারমণির বিচটা কেমন লাগে। এখান থেকে আমরা আরেকবার ফিরে যাব দীঘা মাছ বাজারে। কিছু টাটকা মাছ প্যাকিং করে বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা। চলুন, চলে এসেছি দীঘা মাছ বাজারে। প্রধানত রাহুল আর মৃত্যুঞ্জয়দার কাঁকড়ার জন্যই আবার মাছ বাজারে আসা। ভালো কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে। কাঁকড়া তো আমরা নিয়েছি, সঙ্গে কিছু চিংড়ি আর শুটকি মাছও নেওয়া হয়েছে। মাছ বাজার থেকে আপনারা যদি কিছু নেন তাহলে থার্মোকলের প্যাকেটে আপনারা এখান থেকে প্যাকিং করে অনায়াসে নিজের বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আপনারা কতটা মাছ নিচ্ছেন সেই হিসাব মতো আপনাকে থার্মোকলের প্যাকেটে মাছগুলো প্যাকিং করে নিতে হবে, আর সেই হিসাব মতোই আপনার চার্জ হবে। আমরা আমাদের মাছগুলোকে এই থার্মোকলের বাক্সে প্যাকিং করেই নিয়ে গেছিলাম। বাড়ি পৌঁছানো অবধি কোনো সমস্যা হয়নি। আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় লেগে গেছিল 6 ঘন্টার উপরে। সুন্দরভাবে দাদা মাছগুলো প্যাকিং করে দিয়েছিল। বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়ি ছুটে চলেছে, কিন্তু মনটা যেন এখনো পড়ে রয়েছে সেই মন্দারমণি সি বিচে। কিছু করার নেই, যেতে তো হবেই। আবার দেখা হবে নতুন কোনো ট্রিপে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।